করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা যেটা জানতে পেরেছি, তিনি তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। নির্বাচন করতে হবে এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন হিসেবে যাতে গৃহীত হয়, সবাই আনন্দ সহকারে রাস্তায় নাচানাচি করতে পারে যে নির্বাচন হয়ে গেছে, কারো কোনো অভিযোগ নেই। While more trouble is brewing for Sheikh Hasina, calls for her extradition are getting louder. Criminal cases against her are piling up, and this could put India in a spot. কারা বিপ্লবী, এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে। এটা হইতেছে এই বিপ্লব যদি ফেল করতো তাহলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা, তারাই বিপ্লবী। আন্দোলনের স্বৈরাচার বিদায় নিলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি স্যার পদত্যাগ করে ফেলেন, অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে এই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার। অনেকে আশ্চর্য হচ্ছেন যে কেন ভাই, আপনি তো আসিফ নজরুল ইসলাম স্যারের ফ্যান ফলোয়ার। ইয়েস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনার কাছে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলেছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখি। কারা বিপ্লবী, এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে। এটা হইতেছে এই বিপ্লব যদি ফেল করতো তাহলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা, তারাই বিপ্লবী। তাহলে এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা? আসিফ আর নাহিদ অবশ্যই এই দুইজন। প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত। আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত। এই চারজন মাস্ট, অবশ্যই এই চারজনের কল্লা যেত। প্রফেসর ইউনূসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন তিনি। আর আদিলুর রহমান শুভ্র, আদিলুর রহমান শুভ্র তো জেলে ছিলেনই। ওনার আপিল নিষ্পত্তি করে ওনার পার্মানেন্ট প্যাকেট করে দিত। এই ছয়জন ছাড়া আর কারো কিছু হইতো? কিচ্ছু হইতো? নিজেরা জিজ্ঞেস করেন, কিছু হইতো না। ওনারা আগে যেমন দিন কাটাইতেন পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন। তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে লাগে। রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল, কিন্তু সেটা কি বাকিদের আছে? নাই তো। ওই পাঞ্জেরি গাইড পইরা এদের অনেকেই সচিব টচিব হয়েছে আর কি। আর বাকি তো এনজিও গ্রাম। তাহলে বুঝছেন তো কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে? এটা তো হলো সরকারের কথা। সরকারে যারা নাই তাদের কি অবস্থা এই সময়, কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি। আন্দোলনের স্বৈরাচার বিদায় নিলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লুকিয়ে থাকা স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। টাঙ্গাইলের গোপালপুরে জনসমাবেশে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির নাম ব্যবহার করে অনেকে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, মানুষের জন্য কাজ করবে, ভবিষ্যতে এমন সরকার দরকার বলেও জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তারেক রহমানের নেতৃত্বে টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির দাবিতে এই সমাবেশ করে স্থানীয় বিএনপি। এতে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ে সাময়িক বিজয় এলেও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে জানান তারেক রহমান। যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার,
রাজনৈতিক যে লক্ষ্য সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। তার দাবি, ফ্যাসিবাদের দোসররা নানা অপকর্মের মাধ্যমে বিজয়ের সুফল নষ্টের চেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তারেক রহমান বলেন, জনসমর্থনের কারণেই বিএনপি শত অত্যাচার নির্যাতনের মধ্যেও টিকে আছে। তাই জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে চায় বিএনপি। কামরুজ্জামান রাজ। একরাশ গোসা, ক্ষোভ, জিদ থেকে আমার আজকের এই ভিডিওটা। আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম, আপনি স্যার পদত্যাগ করে ফেলার, অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে এই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার। অনেকে আশ্চর্য যে কেন ভাই, আপনি তো আসিফ নজরুল ইসলাম স্যারের ফ্যান ফলোয়ার। ইয়েস, আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র বাস্তবায়ন তাদের দ্বারা কি হবে? হবে না। আসেন কেন এই কথাগুলো বলছি। গেল 4 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, একজন মানসিক প্রতিবন্ধী নারীকে ত্রাণ দেওয়ার নাম করে 5 জন মিলা গণধর্ষণ করছিল। আমরা চাইছিলাম যে এটা নগদ স্পট বিচার হোক, এদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু সেই বিচারটা হয় নাই। সেই বিচারটা না হওয়ার ফলে দেখেন আজকে যে ঘটনাটা ঘটছে, এটার জন্য আপনি দায় কারে দিবেন? মানে আইনের সংস্কার আর ইয়ার সময় হবে নাকি ডট ডট পিপ পিপ টাইমে হবে? এবারের ঘটনা কি দেখেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের শিকার হয়েছে। এখন এগুলোর সমাধান কি? স্টোরি দেখেন যে আপনার মেয়ে, আমার মা, আমার বোন, আপনার ফ্যামিলি, আপনার বউ, তারা তো ভাই বাসে চলাফেরা করে অনেকে। সাহসটা দেখেন। আর এই রকম ঘটনা প্রথম না। আমি মনে করি যে রাজনৈতিক সরকাররা এগুলা এস্টাবলিশ করতে পারে না, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার ছিল। আর যেহেতু আইন মন্ত্রণালয়টাকে আমাদের আসিফ স্যার সামলাচ্ছেন, ভিডিওতে অনেক বড় বড় কথাবার্তা বলতেন, টকশো কাঁপাই ফেলতেন, যদি জীবনে তিনি মন্ত্রী হন এই করবেন সেই করবেন, বক্কর চক্কর করবেন, তো কই করলেন? বাসটির যে ড্রাইভার এবং হেল্পার ছিল তারা মিলে এই নারীকে ধর্ষণ করছে, আর মামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করছে। বাট ওয়াই গ্রেপ্তার? মানে গ্রেপ্তারটা কেন হবে? আমরা দেখছি যে সিএমপির কর্ণফুলী থানা পুলিশ তারা সোমবার সন্ধ্যায় নগরের বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে এই 2 হারামিকে গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তার দুজন হচ্ছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ির মোহাম্মদ শহীদুলকের ছেলে হেল্পার শাহিদুল ইসলাম মিজান, বয়স 24, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া গ্রামের জামাল মেম্বার বাড়ির মৃত হাসিম খানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আজাদ খান প্রকাশ রানা। এছাড়া যেটা বলা হচ্ছে যে গত 6 সেপ্টেম্বর ভুক্তভোগী নারী রাত 9:30টায় পটিয়ার মনসা বাদামতলা এলাকা থেকে মিনি বাসে উঠে চট্টগ্রাম শহরের বাসায় আসার উদ্দেশ্যে তিনি রওনা হন। বাসের অন্যান্য যাত্রীরা মইজ্জারটেক এলাকায় নেমে গেলে ভিকটিম নারী ওই মুহূর্তে বাসে একা ছিল আমাদের এই বোনটি। পরে বাসটি শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হতেই তাকে একা পেয়ে বাসটিকে থামিয়ে, মানে সম্ভবত মিনি যেই গাড়িগুলো আছে আপনার হেল্পার মিজান চলন্ত গাড়িকে তাকে ধর্ষণ করেন। পরে বাসটি নতুন ব্রিজের চত্বর ঘুরে আবারও সেতু পার হয়ে পটিয়ার দিকে রওনা হলে ড্রাইভার এবার দ্বিতীয় ধাপে নারীটিকে ধর্ষণ করে। পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়ার শান্তিরহাট বাজারে এসে ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। তো পালানোর পর তো গ্রেপ্তার হয়েছে। এখন আমরা যেই জিনিসটা চাচ্ছি বাংলাদেশে, আমার মনে হয় ওই যে আগে বলছি যে কোনো এমপি মন্ত্রীর মাইয়া যেদিন ধর্ষণ হবে এগুলা ক্রস ফায়ার হবে। আজকে আসিফ নজরুল স্যারের পরিবার আছে, তাদের পরিবার যদি কারো এমন হইতো হয়তো আইনটা সংস্কার হইতো। পুলিশের কোন ঊর্ধ্বতন এসপি ডিসি অথবা ধরেন কমিশনার, তাদের পরিবারের সাথে যদি এমন হইতো ক্রস ফায়ার হইতো। আমজনতা ধর্ষণ হয়েছে তো কি হয়েছে, সে তো জেলে গেছে। আচ্ছা, সে যে জেলে গেছে, এই হারামিরা বের হইয়া আবার তো একই কাজ করবে, শাস্তিটা কে দিবে?
এতদিন অনেক কথা পাকনা পাকনা কথা কইছেন স্যার, আজকে আমার আর সহ্য হচ্ছে না। আমরা চাই এদেরকে চট্টগ্রামের পটিয়াতে প্রকাশ্যে ক্রস ফায়ার দেওয়া হোক। তাহলে যদি এই ধর্ষণের ইস্যুটা, এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলা মানা যায় না, শাস্তির বালাই নাই, খালি গ্রেপ্তার হয়, পিপ পিপ হয়, পিপ পিপি হয়। Meanwhile, more trouble is brewing for Sheikh Hasina. Calls for her extradition are getting louder. Criminal cases against her are piling up, and this could put India in a spot. The latest demand has come from Bangladesh's War Crimes Tribunal. I'm talking about the International Crimes Tribunal set up by Sheikh Hasina herself in 2010. It was meant to investigate the atrocities during the 1971 war. Now, 14 years later, the same tribunal is investigating Sheikh Hasina. She's been accused of overseeing massacres. The tribunal's chief prosecutor spoke to reporters on Sunday. Let me quote from what he said. As the main perpetrator has fled the country, we will start the legal procedure to bring her back. Needless to say, the main perpetrator here is Sheikh Hasina. Mohammed Yunus holds the same view. He's the caretaker leader of Bangladesh. Last week, he spoke about Hasina, and he said that Bangladesh will ask for her extradition. In fact, listen to the exact quote. If India wants to keep her until the time Bangladesh wants her back, the condition would be that she has to keep quiet. That's what he said. Hasina's main political rival, the BNP, is making the same demand. That's the Bangladesh Nationalist Party, BNP, the party of Khaleda Zia. They want India to extradite her. And that is largely the mood in Bangladesh. There is widespread public anger against Hasina, and that puts more pressure on the interim government to ask New Delhi for her return. Meanwhile, her party leaders are facing a crackdown. Dozens of them have been arrested. At least 14 ministers and lawmakers are facing a travel ban. Many more are on the run. At least one of them was arrested near the Indian border. This leader was trying to flee to India. So a formal request from Dhaka for Hasina's extradition is just a matter of time. Sheikh Hasina has more than 100 cases against her. At least 63 of these are murder charges. The others involve serious crimes like widespread human rights abuses, mass detentions, and extrajudicial killing of political opponents. Now, Bangladesh has an extradition treaty with India, one that Hasina herself had signed in 2013. Dhaka could use this treaty to seek her extradition in any of these criminal cases. Her diplomatic passport was revoked soon after she left. And this leaves Hasina with limited options. She is still in India. She landed here on the 5th of August, so it's been more than a month now. There is little information about her current status. Reports say she's staying in a safe house at an undisclosed location. Her asylum requests seem to be stuck in a limbo. Soon after she fled Bangladesh, Hasina is believed to have reached out to multiple countries like the US, the UK, the UAE, but no luck so far. Reports say negotiations are still on, and Hasina would only make a formal application if there is a guarantee that it will be approved. Until then, she has no choice but to stay put. And time is not on her side. There are visible signs of strain between New Delhi and Dhaka. The latest move is this one, an export ban slapped by Bangladesh, targeting a specific kind of fish, the Padma Hilsa. It's an integral part of Bengali cuisine. And the ban also comes just ahead of Durga Puja, arguably the biggest festival in Bengal. The Padma Hilsa is widely prepared during Durga Puja, but reports say that Bangladesh has decided not to supply the fish just ahead of the festival. And what's the reason? Dhaka says there is a supply shortage. Now, to be fair, such restrictions have been imposed before, but under Sheikh Hasina, exceptions were always made for India. That is not happening now. The relationship is not the same. Bangladesh seems to be distancing itself from India. Sheikh Hasina has become political kryptonite. Her legal battles and her political legacy have put India in a tricky spot.
তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।